আসসালামু আলাইকুম। তুহিস টিচিং হোমের পক্ষ থেকে আরেকটি নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আমাদের বিগত দুইটি ক্লাসে বেসিক গ্রামারের উপর গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। সেই ক্লাসগুলোতে আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন বাংলা বাক্যকে কিভাবে বাংলা থেকে গ্রামাটিক্যাল রুলস মেনে ইংলিশে রূপান্তরিত করতে হয়। তো যারা এখনো আমাদের এই ভিডিওগুলো দেখেনি তাদেরকে আমি অনুরোধ করছি এই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, তাহলে গ্রামারের অনেক বিষয় সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ক্লাসেও আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন আমরা 5টা বাংলা বাক্য লিখেছি। তো এই বাক্যগুলোকে আমরা সঠিক নিয়মে ইংরেজিতে রূপান্তরিত করব এবং সেগুলোর গ্রামাটিক্যাল রুলসের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। তো যাই হোক, আমরা আমাদের মূল ক্লাসে ফিরে আসি। তো বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম বাক্যটা কি? প্রথম বাক্যটা হচ্ছে তুমি কতক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছো। শেষে কি লেখা রয়েছে? করছো। করছো কথাটার মানে হচ্ছে এটা কন্টিনিউয়াস এর মধ্যে পড়ে। যেহেতু কন্টিনিউ করা কথাটার মানে হচ্ছে যে একটা কাজ শুরু হয়ে গিয়েছে কিন্তু এখনো শেষ হয়নি, এটাকে কন্টিনিউ করা বা চলমান থাকা বলা হয়ে থাকে। তো এখন একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, লেখা আছে কি তুমি কতক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছো। তো এখানে একটা ব্যাপার আছে, আমরা যদি এই বাক্যটার উত্তর দিতে যাই তাহলে কিন্তু আমাদের একটা সময় উল্লেখ করতে হবে যে কতক্ষণ ধরে অপেক্ষা করছি। সেই সময়টা যে 10 মিনিট ধরে অপেক্ষা করছি, নাকি সকাল থেকে অপেক্ষা করছি, বা কিছু একটা বলতে হবে, সময়টা উল্লেখ করে বলতে হবে কতক্ষণ ধরে অপেক্ষা করছি। তো একটা কাজ যদি চলমান থাকে, অর্থাৎ শুরু হয়েছে এখনো শেষ হয়নি, এবং সময়ের উল্লেখ থাকে কখন থেকে বা কতক্ষণ ধরে, এরকম যদি উল্লেখ থাকে তাহলে সেটাকে আমরা বলে থাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই বাক্যটা কি? এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তো এটাকে আমরা যখন ইংরেজিতে রূপান্তরিত করব, এখানে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি? হ্যাভ বিন বা হ্যাজ বিন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের দুইটা অক্সিলারি ভার্ব, সেটা হচ্ছে হ্যাভ বিন বা হ্যাজ বিন। এবং অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সব সময় কন্টিনিউয়াস টেন্সগুলোতে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। তাহলে কি হয়? অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক আর ফিউচার হোক, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা কি হবে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তো এটা যেহেতু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা প্রশ্ন, সেহেতু অক্সিলারি ভার্বটা কি হবে? অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসবে। অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসবে এবং মূল সাবজেক্টের পরে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। আরেকটা বিষয়, তুমি কতক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছো, এটা কতক্ষণ শব্দটা আছে, কতক্ষণ, এই কথাটার ইংরেজি হচ্ছে হাউ লং। কতক্ষণের ইংরেজি কি হবে? হাউ লং। তো ডাব্লিউএস কোশ্চেন এটা, কারণ এটাকে কিন্তু ইয়েস বা নো দিয়ে উত্তর দেওয়া যায় না, এটা ইয়েস নো কোশ্চেন নয়, এটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। আর ডাব্লিউএস কোশ্চেনের প্রথমে আমাদের ডাব্লিউএস ওয়ার্ড বসাতে হয়। তাহলে আমাদের প্রথমে কি বসাতে হবে? হাউ লং। তো আমরা প্রথমে লিখে থাকি হাউ লং। এবার আমাদের অক্সিলারি ভার্বটা লিখতে হবে। তো আমরা অক্সিলারি ভার্ব কি বলছি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্বটা হবে হ্যাভ বিন বা হ্যাজ বিন। এখন সাবজেক্ট রয়েছে তুমি, সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসনের সঙ্গে আমরা জানি হ্যাভ বসে। হ্যাজটা কোথায় বসে? শুধু থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে বসে। শুধু থার্ড পারসন সিঙ্গুলারে হ্যাজ বসে, আর বাকি অন্যান্য সব সাবজেক্টের ক্ষেত্রে আমাদের হ্যাভ ব্যবহার করতে হয়। তাহলে আমরা এখানে প্রথমে লিখবো হাউ লং হ্যাভ। এবার সাবজেক্টটা লিখবো ইউ, হ্যাভ ইউ। এখন এই যে বিনটা রয়েছে, বিনটা সাবজেক্টের পরে লিখতে হয়। একসাথে আমরা হ্যাভ বিন এখানে লিখে ফেলবো না, আমরা বিনটা লিখতে হবে কোথায়? সাবজেক্টের পরে। হ্যাভ ইউ বিন, তাহলে হাউ লং হ্যাভ ইউ বিন। এবার অক্সিলারি ভার্বটা লেখা হয়ে গেল। এখন কি করতে হবে আমাদের? মূল ভার্ব যেটা, অর্থাৎ অপেক্ষা করা, তো এটার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। অপেক্ষা করার ইংরেজি কি? ওয়েট। তাহলে ওয়েটের সাথে আইএনজি করলে কি হবে? ওয়েটিং। ওয়েটিং। আর আমার জন্য, জন্য অর্থ কি? ফর। আর আমি, যেহেতু আই, এটা আমরা বুঝতে হবে যে প্রিপজিশনের পরে আমাদের অবজেক্টিভ কেস বসে। প্রিপজিশনের পরে কি হয়? অবজেক্টিভ কেস। তাহলে আই এর অবজেক্ট কি? আই এর অবজেক্ট হচ্ছে মি। তো এটুকু কমপ্লিট সেন্টেন্স। এখন বাক্যের শেষে কি? প্রশ্নবোধক চিহ্ন। তাহলে বাক্যটা আমরা খেয়াল করি, তুমি কতক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছো। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর মি। যদি আমি বলি তুমি কতক্ষণ ধরে কাজটি করছো, তাহলে কি বলবো? হাউ লং হ্যাভ ইউ বিন ডুইং দ্য ওয়ার্ক। হাউ লং হ্যাভ ইউ বিন ডুইং দ্য ওয়ার্ক মানে তুমি কতক্ষণ ধরে কাজটি করছো। এইভাবে আমরা অসংখ্য সেন্টেন্স এই একই প্যাটার্নে তৈরি করতে পারবো, যদি আমরা এটা ভালো মতো বুঝি এবং কথাগুলো খেয়াল করি। তো এইভাবে আমরা বাক্যগুলো তৈরি করতে পারবো। দ্বিতীয় সেন্টেন্সে আমি আসি, কেন তুমি গতকাল আমার সাথে দেখা করলে না। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো
এটাও ডাব্লিউএইচ কোশ্চেন, কেন দেখা করলে না তার কারণটা বলতে হবে। এখানে ইয়েস নো দিয়ে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, না দেখা করার কারণটা আমাদের উল্লেখ করতে হবে এই প্রশ্নের উত্তর দিতে গেলে। তাহলে এটাও ডাব্লিউএইচ কোশ্চেন। তো ডাব্লিউএইচ কোশ্চেনের শুরুতে কিভাবে আমরা বলেছি, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড। তো ডাব্লিউএইচ ওয়ার্ড এখানে কি আছে, কেন। কেন ইংরেজি আমরা জানি, কেন ইংরেজি কি, ওয়াই। ওয়াই। এখন আমাদের দেখতে হবে টেন্সটাকে, করলে না, গতকাল। গতকাল একটা অতীত নির্দেশক শব্দ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল করতে হবে। আর একটা কি, সেন্টেন্সের শেষে আছে দেখা করলে না। করলে না বা করলে, গেলে, খেলে, এসেছিলে, খেয়েছিলে, হেসেছিলে, এরকম বলে কি হবে, এরকম যদি হয় তাহলে বিষয়টা কি দাঁড়ায়, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। তাহলে করলে, গেলে, খেলে, এসেছিলে, হেসেছিলে, গিয়েছিলে, এগুলো পাস্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। আর যেহেতু এটা একটা প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমাদের কি হবে, আগেই বলেছি আমরা, আগের বাক্যটাতে বলেছি অবজেক্ট ভার্বটা সাবজেক্টের আগে, এখানে সাবজেক্ট কি, তুমি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের একটি মাত্র অক্সিলারি ভার্ব, সেটা হচ্ছে কি ডিড। আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ, তাহলে কি হবে, ডিডেন্ট বা ডিড নট। তাহলে আমরা এখানে লিখবো অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে লিখতে হবে, তাহলে কি লিখলাম, ডিডেন্ট। why didn't এবার সাবজেক্ট ইউ, why didn't you, এই পর্যন্ত আমাদের লেখা হলো। এরপরে আমাদের ভার্বটা দিতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে পাস্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব কি, ডিড। আর আমরা যখন কোনো অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডাজ বা ডিড ব্যবহার করি, ডু ডাজ কোথায় ব্যবহৃত হয়, প্রেজেন্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব হলো ডু এবং ডাজ, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আলাদা। তো প্রেজেন্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব ডু ডাজ, আর পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব কি, ডিড। একটাই অক্সিলারি ভার্ব এখানে, ডিড। তো ডু অথবা ডাজ অথবা ডিড যদি অক্সিলারি ভার্ব হিসেবে কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয়, তবে অবশ্যই যখন মূল ভার্বটা ব্যবহার করব সেটা সিম্পল প্রেজেন্ট ফর্মে হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্মটা বসবে। এটা মাথায় আমাদের রাখতে হবে। তাহলে এখানে দেখা করার ইংরেজিটা কি, দেখা করার ইংরেজি কিন্তু সি ব্যবহার করা যাবে না। সি মানে আমরা চোখ খোলা থাকলে সবসময় যেটা দেখি সেটা হচ্ছে সি। আর কারোর সাথে দেখা করা মানে হচ্ছে সাক্ষাৎ করা। তো দেখা বা সাক্ষাৎ করার ইংরেজিটা হচ্ছে মিট, এম ডাবল ই টি, মিট। তো মিটের বেস ফর্মটাই হচ্ছে মিট, পাস্টে হয় মেট, এম ই টি, পাস্ট পার্টিসিপল মেট। আমাদের এখানে কি করতে হবে, যেহেতু ডিড অক্সিলারি ভার্ব, সেহেতু আমাদের মূল ভার্বটা ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে মিট। why didn't you meet, এখন কি বলা হয়েছে, কেন তুমি গতকাল আমার সাথে দেখা করলে না। তো মিটের পরে যার সাথে দেখা করার ব্যাপার সেটা বোঝাতে হবে। মিটের পরে কিন্তু যতই এখানে আমার সাথে বা তোমার সাথে যাই থাক, আমরা কিন্তু সাথে মানে উইথ ব্যবহার করব না, মিটের পরে প্রিপজিশন বসে না। তো সরাসরি কার সাথে দেখা করার কথা বলছে, আমার সাথে, তাহলে এখানে অবজেক্টিভ কেসটা বসবে মিট মি। উইথ ব্যবহার করলে কিন্তু ব্যাপারটা ভুল হয়ে যাবে, মিটের পরে প্রিপজিশন থাকবে না। মিট মানেই হচ্ছে কারোর সাথে দেখা করা। মিট মি এখন কবে দেখা করেনি, সেটাকে গতকাল। গতকালের ইংরেজি কি আমরা জানি, এটা ইয়েস্টারডে। সো সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল। তাহলে কেন তুমি গতকাল আমার সাথে দেখা করলে না, সেন্টেন্সটা কি হবে, why didn't you meet me yesterday। আমি যদি বলি কেন তুমি গতকাল কাজটি করোনি বা করলে না, তাহলে কি বলতাম, why didn't you do the work yesterday, why didn't you do the work yesterday। এভাবে আমাদের বাক্যগুলো গঠন করতে হবে, আপনারা প্র্যাকটিস করবেন। অবশ্যই প্র্যাকটিস করলে আপনাদের এই বিষয়গুলোতে আপনারা উন্নতি করতে পারবেন এবং আপনারাও নিজেরা এরকম অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। 3 নম্বর সেন্টেন্সে আমরা আসি, তোমার জন্য আমার কিছুই করার নাই। তো এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তোমার জন্য আমার কিছুই করার নাই, প্রেজেন্ট ইনডিফিনিট। যদি বলতাম তোমার জন্য আমার কিছুই করার ছিল না, সেটা অতীত হয়ে যেত, সেটা হতো পাস্ট ইনডিফিনিট। কিন্তু এটা কিছুই করার নেই মানে বর্তমান কালের কথা বলা হচ্ছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো তোমার জন্য আমার কিছুই করার নাই, তা আমার কিছুই নাই, আমার কিছু আছে মানে কি, আই হ্যাভ, আমার আছে আই হ্যাভ। অর্থাৎ আমরা জানি ফার্স্ট পারসনের সাথে হ্যাভ হয়, সেকেন্ড পারসনের সাথে হ্যাভ হয়, থার্ড পারসন প্লুরালের সঙ্গেও হ্যাভ হয়, শুধু থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ হয়। থার্ড পারসন সিঙ্গুলার কারা, হি, শি, রহিম, করিম, ইট, মাই ফাদার, ইয়োর সিস্টার, অর্থাৎ এগুলো থার্ড পারসন সিঙ্গুলার। আরো অসংখ্য থার্ড পারসন সিঙ্গুলার রয়েছে। আর ফার্স্ট পারসন শুধু আই আর উই, আমি আর আমরা ফার্স্ট পারসন, তুমি এবং তোমরা অর্থাৎ ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর সবই থার্ড পারসন। সিঙ্গুলার কি, একটা বোঝালে বা একজন ব্যক্তিকে বোঝালে সিঙ্গুলার, একের বেশি হলে সেটা প্লুরাল। তো এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, পার্সনগুলোর ব্যাপারটা গুরুত্বপূর্ণ সাবজেক্টের অবজেক্টের ক্ষেত্রে। তো তোমার জন্য আমার কিছুই করার নেই, আমার কি আছে, আই হ্যাভ, আমার নাই তাহলে আই হ্যাভ কিছুই নাই, তাহলে আই হ্যাভ নাথিং বলবো আমরা, আই হ্যাভ নাথিং, আই হ্যাভ নাথিং, আমার কিছুই নেই, এরকম হয়ে গেল আই হ্যাভ নাথিং। এখন করার, তাহলে কি হবে, টু ডু, আই হ্যাভ নাথিং টু ডু তোমার জন্য, ফর ইউ, ফর
ইউ। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ফুল স্টপ হবে। মানে অ্যাসার্টিভের দুটো ভাগ রয়েছে, একটা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, অর্থাৎ বাক্য অস্তিবাচক না নেতিবাচক। এটা নেতিবাচক বাক্য, এর জন্য আমাদের একটা নেগেটিভ সেন্টেন্স রয়েছে, নাথিং। বাক্যটা একটি নেগেটিভ সেন্টেন্স। তো আমার কিছুই করার নেই, কি বলবো আমরা? আই হ্যাভ নাথিং টু ডু। আই হ্যাভ নাথিং টু ডু মানে আমার কিছু করার নেই। কার জন্য? তোমার জন্য। যদি বলতাম আমার কিছুই করার ছিল না তোমার জন্য, অর্থাৎ এটা যদি আমরা পাস্ট টেন্সে বলতাম বাক্যটা, তাহলে কি লিখতাম? আই হ্যাড নাথিং টু ডু ফর ইউ। জাস্ট এখানে হ্যাভ এর জায়গায় হ্যাড দিলে এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যেত। আই হ্যাড নাথিং টু ডু ফর ইউ, তোমার জন্য আমার কিছুই করা ছিল না, সেটা পাস্ট ইনডিফিনিটে হতো। আমরা যদি এখানে ব্যবহার করি যে তার জন্য, তাহলে এখানে ছেলে বলে কি হবে? ফর হিম, অর্থাৎ অবজেক্টিভ কেস। আবার বলি প্রিপজিশনের পরে অবজেক্টিভ কেস ব্যবহৃত হয়। অথবা যদি মেয়ে হতো তাহলে বলতাম আই হ্যাভ নাথিং টু ডু ফর হার। আমি যদি বলতাম মেয়েটির জন্য আমার কিছুই করার নেই, তাহলে কি বলবো? আই হ্যাভ নাথিং টু ডু ফর দ্য গার্ল। এভাবে বাক্যগুলো আমরা অবশ্যই প্র্যাকটিস করব বেশি বেশি। যত আপনারা প্র্যাকটিস করবেন ততই আপনাদের এই বাক্যগুলোর প্যাটার্নগুলো রপ্ত হবে, গ্রামাটিক্যাল বিষয়গুলো আপনাদের কাছে পরিষ্কার হবে এবং আপনারা নিজেরা এই ধরনের বাক্য অভ্যাস করতে পারবেন এবং অন্যদেরকেও শেখাতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে 4 নাম্বার, মেয়েটি এখন একটি গান গাইছে। গান গাইছে মানে গান গাচ্ছে। গান গাওয়াটা সে শুরু করেছে, কিন্তু তার গান গাওয়াটা এখনো শেষ হয়নি, অর্থাৎ এটা কন্টিনিউ করছে। এখন আমরা 4 নম্বর বাক্যটা আর 1 নম্বর বাক্যটা একটু কম্পেয়ার করি, এদের মধ্যে সাদৃশ্য কতটুকু এবং বৈসাদৃশ্য কতটুকু এটা আমরা খেয়াল করি। তো এখানে মেয়েটি এখন গান গাচ্ছে, কতক্ষণ ধরে বা কখন থেকে এটা কিন্তু উল্লেখ নেই, কিন্তু এটা তাই যেহেতু সময় উল্লেখ নাই কিন্তু কন্টিনিউয়াস টেন্স, তাই এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা পারফেক্ট কন্টিনিউয়াস হবে না, এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু ওখানে সময় নিয়ে বিষয়টা হচ্ছে যে কতক্ষণ ধরে, তো সেক্ষেত্রে ওটা হচ্ছিল পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট, এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয়? যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রথমে সাবজেক্ট বলবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট। তো এখন মেয়েটি গান গাচ্ছে, কে গান গাচ্ছে? যে কাজটা করে সে সাবজেক্ট, তাহলে মেয়েটি। মেয়েটি ইংরেজি কি? দ্য গার্ল। দ্য গার্ল, মেয়েটি। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ভয়েসের অক্সিলারি ভার্ব কি হয়? অ্যাক্টিভ ভয়েসের অক্সিলারি ভার্ব হয় am, is, are। তিনটা মনে রাখতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ অক্সিলারি ভার্ব am, is অথবা are। তো মেয়েটি থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলারে is বসে, I এর সঙ্গে am বসে এবং অন্যান্য সব সাবজেক্টের সাথে are বসে। তবে আবারও বলি, থার্ড পারসন সিঙ্গুলারের সঙ্গে অক্সিলারি ভার্ব হিসেবে as বসে কন্টিনিউয়াস টেন্সে, এবং I এর সঙ্গে বসে am। I মানে I ছাড়া আর কারোর সঙ্গে am বসে না। আর বাকি যত সাবজেক্ট আছে তাদের সাথে আর বসে, we are, you are, they are, the boys are, the girls are, এগুলো আর বসে। তো the girl is। এখন গান গাওয়ার ইংরেজি কি? গান গাওয়ার ইংরেজি হচ্ছে sing, S-I-N-G, sing মানে গান গাওয়া, আর song হচ্ছে গান। songটা হচ্ছে নাউন আর singটা হচ্ছে ভার্ব। the girl is এখন কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি হবে? am is এর হবে, ভার্বের সঙ্গে ing হবে। the girl is singing, S-I-N-G-I-N-G, singing। কয়টা গান গাচ্ছে সে? একটি গান গাচ্ছে। একটি গান মানে a song, a song, the girl is singing a song। মেয়েটি একটি গান গাচ্ছে। এখন আমরা এখানে দিতে পারি নাও, দিতে পারি মানে দিতে হবে, কারণ হচ্ছে এখানে এখন শব্দটা আছে, তো এখন শব্দটা তো এখানে উল্লেখ করতে হবে। তাহলে মেয়েটি এখন একটি গান গাচ্ছে, the girl is singing a song now। আমি যদি বলি মেয়েটি এখন কাজটি করছে, তাহলে কি বলবো? the girl is doing the work now। the girl is করার ইংরেজি ডু, আইএনজি কন্টিনিউয়াস টেন্স হিসেবে ডুইং, কাজ করছে মানে দ্য ওয়ার্ক, আর নাও মানে এখন। এরকম আমরা আরো অসংখ্য সেন্টেন্স নিজেরা অভ্যাস করব, প্যাটার্নটা মিলিয়ে আমরা এটা অভ্যাস করব যাতে আমরা এটা রপ্ত করতে পারি ভালো মতো। এরপরে দেখি, ওই দিন আমি ক্লাসে উপস্থিত ছিলাম না। ওই দিন অর্থাৎ পাস্টের কথা, ছিলাম না পাস্ট ইনডিফিনিট টেন্স। ওই দিন, ওই দিনের ইংরেজি কি? দ্যাট ডে। দ্যাট ডে, তো আমরা প্রথমে লিখে ফেলতে পারি দ্যাট ডে। দ্যাট ডে আমি ছিলাম না উপস্থিত, তাহলে আমি এখানে সাবজেক্ট আই। ছিলাম মানে কি? আই ওয়াজ। আর ছিলাম না কি? আই ওয়াজ নট। এখানে কখনোই ভুল করে বলা যাবে না আই হ্যাড নট। আই হ্যাড নট মানে আমার ছিল না। আমি বলতে পারি আই হ্যাড নট এনি মানি, আমার কোনো পয়সা ছিল না, টাকা ছিল না, সেটা আমার কিছু ছিল না, আর আমি নিজে ছিলাম না। তাহলে আই ওয়াজ নট, আমি ছিলাম না উপস্থিত। উপস্থিত ইংরেজি কি? প্রেজেন্ট। আই ওয়াজ নট প্রেজেন্ট, P-R-E-S-E-N-T, আই ওয়াজ নট প্রেজেন্ট। এখন প্রেজেন্টের পরে ইন ব্যবহৃত হয়, এটা মনে রাখতে হবে, আর অ্যাবসেন্টের পরে ফ্রম ব্যবহৃত হয়। অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস মানে ক্লাসে অনুপস্থিত থাকা, প্রেজেন্ট ইন দ্য ক্লাস মানে ক্লাসে উপস্থিত থাকা। তো আই ওয়াজ নট প্রেজেন্ট, কোথায় উপস্থিত ছিলাম না? ক্লাসে। ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। তো সেন্টেন্সটা আমরা ভালো করে খেয়াল করি, ওই দিন আমি ক্লাসে উপস্থিত ছিলাম না। তো ওই দিন মানে দ্যাট ডে আই ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস। আমি যদি বলতে চাই ওই দিন সে মিটিং এ উপস্থিত ছিল না, তাহলে কি বলবো? দ্যাট ডে হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য মিটিং।
একই রকম প্যাটার্ন, দ্যাট ডে ওই দিন হি ওয়াজ নট প্রেজেন্ট, সে ছিল না উপস্থিত, ইন দ্য মিটিং মানে মিটিং উপস্থিত ছিল না। আপনি যদি বলতে চান তুমি ওই দিন ক্লাসে উপস্থিত ছিল না, তাহলে কি হবে দ্যাট ডে ইউ, আর এখানে পাস্ট এর ক্ষেত্রে আমাদের কি হবে ওয়াজ ওয়্যার ব্যবহার করতে হবে, ইউ ওয়্যার হবে। ইউ এর সাথে কিন্তু ওয়াজ হয় না, আই ওয়াজ হয়, অর্থাৎ আই এর সঙ্গে ওয়াজ হয় এবং থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ওয়াজ হয়, বাকিগুলো ওয়্যার, যেমন উই ওয়্যার, দে ওয়্যার, ইউ ওয়্যার, দ্য বয়েজ ওয়্যার, পিপল ওয়্যার, এগুলোর সাথে ওয়্যার হবে, প্লুরাল যেগুলো আছে ওয়্যার। আর সিঙ্গুলার মধ্যে শুধু ওয়্যার হবে ইউ, যেটা ইউ এর সাথে ওয়্যার হয়, ইউ সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, ইউ এর সাথে প্রেজেন্টে হয় আর পাস্টে হয় ওয়্যার। তো আমরা কি বলেছিলাম, যদি ইউ হয় ইউ ওয়্যার নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস, তুমি ওই দিন ক্লাসে উপস্থিত ছিলে না, দ্যাট ডে ইউ ওয়্যার নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস। তো যা হোক, আমরা পাঁচটা বাক্য, বাংলা বাক্যকে আমরা ইংরেজিতে রূপান্তর করা দেখালাম এবং এটার আমরা যথাসম্ভব ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। এবং আমরা খুব বেশি আর কথা বলবো না, কারণ খুব বেশি কথা বললে ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে এবং আপনাদেরই কষ্ট হবে। তো এটাকে ব্যাখ্যা করলে আরো অনেকভাবে ব্যাখ্যা করা যায়। তো পরবর্তী ক্লাসে আরো বিভিন্ন বাক্যকে আমরা আরো ডিটেইলসে ব্যাখ্যা করার চেষ্টা করব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে বাংলা বাক্য থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হয়, গ্রামাটিক্যালি ট্রান্সলেট করতে হয়। তো একই সাথে আপনারা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করা শিখবেন এবং গ্রামাটিক্যাল রুলস রেগুলেশন এগুলো সম্পর্কে আপনারা পরিষ্কার ধারণা পাবেন আমাদের এই ক্লাসগুলো যদি আপনারা নিয়মিত গ্রহণ করেন। আর আমাদের এই চ্যানেল যেটা তুহিনস টিচিং হোম, এখানে আমরা শুধু ইংলিশ নয়, এখানে আমরা ম্যাথ, জেনারেল নলেজ, বাংলা, এই বিভিন্ন বিষয়ের উপরে আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করছি এবং আমরা বেশ কিছু ক্লাস অলরেডি দিয়েছি এবং ভবিষ্যতে এরকম ক্লাস আপনারা অগণিত ক্লাস এখানে পাবেন, যেগুলো আপনাদের সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো আজকের মতো আর কথা বাড়াবো না, আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো আপনারা নিয়মিত পেতে পারেন। যাই হোক, আজকের মতো এখানেই ক্লাসটি শেষ করছি। ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।